স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যার ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের অভিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। এবং যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবং এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারো। তো যাই হোক, আমরা আমাদের আজকের প্রশ্ন সমাধান পর্বে চলে যাব। তো আমি এখানে প্রশ্নটা লিখে রাখছি, দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকটা একটু আমাদের ভালো করে বুঝে নিতে হবে, তারপরে হচ্ছে আমাদের ম্যাথটা করা উচিত। যে কোনো প্রশ্নেই হচ্ছে উদ্দীপকটা ভালো করে বোঝা উচিত। তো এই যে গ্রাফটা আছে, এটা কিন্তু আমাদের কার্নোচক্রের গ্রাফ। তো এটা হচ্ছে আমাদের একটা কার্নোচক্রের একটা গ্রাফ। ওকে। তো এই গ্রাফের এখানে কিন্তু চারটা গ্রাফ আছে, চারটা গ্রাফকে একেবারে আঁকা হয়েছে। এবি একটা অংশ, বিসি আর একটা অংশ, সিডি আর একটা অংশ, ডিএ আর একটা অংশ। ঠিক আছে, এই চারটা গ্রাফ। তো এইটা আর এখানে হচ্ছে এইখানে যে গ্যাসটা, মানে এখানে একটা এই গ্রাফের মাধ্যমে গ্যাসের, দেখো এই এক্স অক্ষ বরাবর কিন্তু আয়তন নেওয়া হয়েছে। তার মানে আমরা যখন এ থেকে বিতে যাচ্ছি তখন কিন্তু আয়তন বাড়তেছে। ঠিক আছে, বি থেকে সিতে গেলেও আয়তন বাড়তেছে। আবার সি থেকে যখন ব্যাক করে এতে আসবো তখন কিন্তু আবার আয়তন ব্যাক করতেছে, কমতেছে। এই ডি থেকে এতে গেলে আরো কমবে। ব্যাপারটা এরকম। সো এই চারটা গ্রাফকে একত্রে দেখানো হয়েছে, এটাকে কার্নো গ্রাফ বলা হয়। কার্নো ইঞ্জিনের যে গ্রাফটা, কার্নো ইঞ্জিনের চারটা ধাপ থাকে। এই প্রথম ধাপটা হচ্ছে সমষ্ণ সম্প্রসারণ। ঠিক আছে, এইটাকে বলা হয় সমষ্ণ। এবি অংশটাকে বলা হয় সমষ্ণ সম্প্রসারণ। বিসি অংশটাকে বলা হয় রুদ্ধতাপীয় সম্প্রসারণ। এই দুইটাই হচ্ছে সম্প্রসারণ। এবি এবং বিসি দুইটাই কি সম্প্রসারণ। ঠিক আছে, কিন্তু একটা হচ্ছে সমষ্ণ সম্প্রসারণ আর একটা কি রুদ্ধতাপীয় সম্প্রসারণ। এবিটা হচ্ছে সমষ্ণ সম্প্রসারণ, বিসিটা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ। আর এই সিডি এবং ডিএ এগুলা কিন্তু আবার ব্যাক করা হচ্ছে, সো এগুলা হচ্ছে সংকোচন। এই সিডিটা হচ্ছে আবার সমষ্ণ সংকোচন, আর এটা রুদ্ধতাপীয় সংকোচন। এই চারটা ধাপকে একবারে দেখানো হয়েছে। তো আমি এই যে এই সংকোচন প্রসারণ যে হচ্ছে, এটা তো একটা গ্যাসের হচ্ছে, কারণ আমরা জানি কার্নো ইঞ্জিনের মধ্যে গ্যাস, এই গ্যাসের সংকোচন প্রসারণটাকে এখানে চারটা ধাপে দেখানো হয়েছে। তো যে গ্যাসটাকে সংকোচন প্রসারণ করা হচ্ছে সেই গ্যাসের মোল সংখ্যাটা 1 মোল। আর এখানে যে গামার ভ্যালুটা দেওয়া আছে 1.4। আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গামা চলে আসে, সেই গামার ভ্যালুটা হচ্ছে এখানে 1.4 আছে। আর এখানে আর এর ভ্যালুটাও এখানে দিয়ে দেওয়া আছে 8.316 জুল পার কেলভিন পার মোল। সো প্রশ্নে বলা হয়েছে যে চিত্রে বিসি অংশে, মানে এই অংশটা, এই বিসি অংশে কৃত কাজ এর পরিমাণ নির্ণয় করো। তারপরে বলছে যে চিত্রে এবি, এই যে এবি অংশ এবং বিসি অংশ, এই অংশে এনট্রপির পরিবর্তন। আচ্ছা, এখানে বিসি অংশ এবং কি তোমার হচ্ছে এখানে একটু প্রশ্নে মিস্টেক ছিল, এখানে বিসি হবে না, সিডি হবে বেসিক্যালি। বিসি, সরি, এখানে বিসি হবে, এখানে বিসি, বাট এই যে এখানে এবি এবং এখানে হবে সিডি, এখানে হবে সিডি। একটু কারেকশন করে নিয়ে নাও যে তাহলে এই এবি অংশ এবং সিডি অংশে এনট্রপির পরিবর্তন একই হবে কিনা গাণিতিকভাবে যাচাই করতে বলছে, বিশ্লেষণ করতে বলছে। তো এই হচ্ছে প্রশ্ন। তো আমরা উদ্দীপকটা ভালো করে একটু বুঝে নেই। এই গ্রাফ সম্পর্কে তোমাকে ভালো একটা আইডিয়া রাখতে হবে এই প্রশ্নটা পারতে গেলে। তো এই গ্রাফটা হচ্ছে এরকম, এরকম একটা গ্রাফ। এই যে চারটা গ্রাফ একসাথে আঁকা হয়েছে, এই চারটা গ্রাফকে, এটা এ, এটা বি, এটা বি, এটা সি, এটা ডি। তো এই এবি অংশটাকে বলা হয় সমষ্ণ সম্প্রসারণ, বিসি অংশটাকে বলা হয় রুদ্ধতাপীয় সম্প্রসারণ, সিডি অংশটাকে বলা হয় সমষ্ণ সংকোচন, আর ডিএ অংশটাকে বলা হয় রুদ্ধতাপীয় সংকোচন। এখন দেখো, আমরা কিন্তু সবাই জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না। এই তিনটার মধ্যে একটা হচ্ছে পি, একটা হচ্ছে টি আর ভি, অর্থাৎ চাপ, তাপমাত্রা, আয়তন। এই তিনটার মধ্যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, শুধু পরিবর্তন হয় পি এবং ডি এর। ঠিক আছে, তো এই যে টোটাল অংশ, এই টোটাল অংশ এবি অংশটা ভালো করে গ্রাফটা একটু বুঝে নিও কিন্তু ভালো করে। এই এবি অংশটা টোটালি কিন্তু সমষ্ণ প্রক্রিয়া। তার মানে এইখানে যদি তাপমাত্রা আমার টি অন হয়, এইখানে এখানে এখানে সব জায়গায় বি এই পর্যন্ত তাপমাত্রা থাকবে কি টি অন। তার মানে এই টোটাল জায়গা জুড়েই তাপমাত্রা টি অন। কিন্তু এই বি এর এইখান থেকে কিন্তু আবার সমষ্ণ প্রক্রিয়াটা শেষ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া শুরু। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলবে কতক্ষণ পর্যন্ত, এই সি পর্যন্ত। তার মানে এইখানে তাপমাত্রা কিন্তু এইখান থেকে পরের পয়েন্টেই কিন্তু তাপমাত্রা আবার চেঞ্জ হবে, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কিন্তু পি, টি এবং ভি এই তিনটাই কিন্তু পরিবর্তন হয়। সো সেই ক্ষেত্রে এই পয়েন্টের পরেই কিন্তু তাপমাত্রা চেঞ্জ হওয়া শুরু করবে, চেঞ্জ হয়ে 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 এটা কিন্তু এখানে যে তাপমাত্রাটা আমরা পাবো টি2। তার মানে এই টোটাল জায়গা জুড়ে আবার তাপমাত্রা টি1, বাট এইখানে কিন্তু তাপমাত্রা কমতেছে কমতেছে, বাবার একটা পরিবর্তন আসবে, তাপমাত্রা কমবে বেসিক্যালি, এখানে কমে এখানে আসবে
T2 তে তাপমাত্রাতে আসবে। ধরলাম আমি T2 সেই তাপমাত্রাটা। আবার এই প্রক্রিয়াটা কিন্তু সমষ্ণ সংকোচন, এটা ছিল সমষ্ণ সম্প্রসারণ, এটা কিন্তু সমষ্ণ সংকোচন। তো এই সংকোচনেও কিন্তু আমার কি তাপমাত্রা একই থাকবে, কারণ এটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ সম্প্রসারণ হোক, সংকোচন হোক, বোধ ক্ষেত্রেই তাপমাত্রা একই থাকে। তো এইখান থেকে আবার সমষ্ণ শুরু, সমষ্ণ সংকোচন শুরু, এই পর্যন্ত সমষ্ণ সংকোচন। তো এই টোটাল জায়গা জুড়েই তাপমাত্রা আসলে T2। তার মানে এইখানে সব জায়গাতেই তাপমাত্রা T2। এইখান থেকে আবার তাপমাত্রা বাড়তে বাড়তে আবার কই যাবে? T1 এ যাবে। তো বেসিক্যালি ব্যাপারটা এরকম। ঠিক আছে? আচ্ছা। তো এই আশা করি এটা বুঝতে পারছো। কিন্তু এখানে কিন্তু আমি এখানে তার মানে এখানে তাপমাত্রা T1, এখানেও তাপমাত্রা T1। কিন্তু আয়তন কিন্তু V1, চাপ এখানে P1, আর আয়তন এখানে V2, চাপ P2 হবে। কারণ তাপমাত্রা এখানেও T1, এখানেও T1, বাট আয়তন আর চাপ কিন্তু এই দুইটা কিন্তু আবার ভিন্ন হবে। আর তাপমাত্রা এইখান থেকে যখন এইখানে আসবে তখন কিন্তু তাপমাত্রা বলো আর আয়তন V2 ছিল V3 হয়ে যাবে, চাপ P3 হয়ে যাবে। তার মানে এবার তিনটাই চেঞ্জ হবে। আবার এইখান থেকে যখন এখানে আসবা তাপমাত্রা কিন্তু এখানেও T2 থাকবে, কিন্তু আয়তন V4 হয়ে যাবে, চাপ P4 হয়ে যাবে। ব্যাপারটা এরকম। ওকে, তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা প্রশ্ন সলভে চলে যাই। দেখো প্রশ্নে কি বলছে, আমরা প্রশ্নটা চলে যাই। আমি একটু গ্রাফটা বুঝাই নিলাম ব্যাপারটা। দেখো আমাকে প্রথমে বলছে যে চিত্রে চিত্রে বিসি অংশ, এই যে বিসি, এই বিসি অংশে কাজের পরিমাণ নির্ণয় করো। তো কাজ কিন্তু দেখো গ্যাসের সংকোচন প্রসারণ যেটা কাজ যেটা হয় সেটা কিন্তু প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে। আমরা জানি গ্যাসের সংকোচন প্রসারণটা এটা হচ্ছে চারটা ধাপ। এই সংকোচন প্রসারণের প্রক্রিয়া আছে চারটা। একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, একটাকে বলা হয় সমচাপ প্রক্রিয়া, আর একটা বলা হয় সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ, আর একটা বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয়। ঠিক আছে? একটাকে বলা হয় রুদ্ধতাপীয়, আর একটাকে বলা হয় হচ্ছে তোমার হলো সম আয়তন, সম আয়তন বলা হয়। এই যে চারটা প্রক্রিয়াতে আমরা একটা গ্যাসকে কি করতে পারি, আহ মানে আচ্ছা সম আয়তন আমি দিচ্ছি না বিকজ এখানে আয়তনটা স্থির থাকে। একটা গ্যাসের আয়তন সংকোচন প্রসারণ এই তিনটা ধাপে করা যায়, সমচাপ, সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া করা যায়। তো আমরা আমাকে এই তিনটা প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কাজের সূত্রগুলো ডিফারেন্ট। যেমন সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সূত্র একরকম, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সূত্র একরকম, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সূত্র আরেক রকম। তো এইখানে আমাকে যে বিসি অংশে কাজ বের করতে বললো, এখানে তো গ্যাসের সংকোচন প্রসারণ হয়েছে। তো এখানে ওয়ার্কটা বের করতে আগে আমাকে বুঝতে হবে এটা কোন প্রক্রিয়া। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলছি যে এবি অংশটা সমষ্ণ প্রক্রিয়া, কিন্তু বিসি অংশটা রুদ্ধতাপীয় সম্প্রসারণ। তার মানে এটা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ, তার মানে এইটা হবে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের সূত্র হচ্ছে এইটা, দেখো W ইজ ইকুয়াল টু NR, এখানে হচ্ছে গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা। তো সেই ক্ষেত্রে দেখো N কিন্তু গ্যাসের যে মোল সংখ্যা সেটা প্রশ্নে দেয়া আছে, তারপরে আর এর মানটাও দেয়া আছে এখানে 8.316, গামার মানটাও দেওয়া আছে 1.4, কিন্তু টিঅন এখানে দেখো এইখানে আমি কিন্তু আগেই বলছি এইখানে তাপমাত্রা কত টিঅন। আমি যেহেতু বিসি অংশে কাজ বের করতেছি, তো বি এর এইখানে এসে তাপমাত্রা আমি জানি, সেটা তাপমাত্রাটা হচ্ছে টিঅন। ওকে, আচ্ছা এই তাপমাত্রাটা একটু দেওয়া হয় নাই, এখানে তাপমাত্রাটা প্রশ্নে দেয়া আছে, আমার লিখতে ভুল হয়ে গেছে, এখানে একটু লিখে নিও তোমরা যে এখানে তাপমাত্রা টিঅন ইজ ইকুয়াল টু দেয়া আছে কত, টিঅন ইজ ইকুয়াল টু তাপমাত্রা দেয়া আছে 450, এখানে 450 কেলভিন দেয়া আছে, 450 কেলভিন। আর এখানে টি2 তাপমাত্রাটা দেয়া আছে হচ্ছে তোমার হলো 341, হ্যাঁ 341 কেলভিন দেয়া আছে। ওকে, তো এই যে টিঅন তাপমাত্রা, এই টোটাল জায়গা জুড়েই কিন্তু তাপমাত্রা কত টিঅন, এইখানেও টিঅন। আচ্ছা আবার বিসি সি তে আসলাম, যেহেতু আমাকে বিসি অংশের কাজ বের করতে বলছে, সো বি হচ্ছে আদি বিন্দু, সি হচ্ছে শেষ বিন্দু। এই দুইটা পয়েন্টের তাপমাত্রা আমাকে জানতে হবে। আর আমি কিন্তু এখানে তাপমাত্রা টিঅন, আর এইখানে এই যে যেহেতু এই টোটালটাও সমষ্ণ প্রক্রিয়া, তো এখানেও তাপমাত্রা টি2। তার মানে কিন্তু টিঅন আর টি2 আমার প্রশ্নে দেওয়া আছে। তার মানে খুব সহজেই কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে কাজ বের করতে পারবো। তো এখানে যেহেতু আগে প্রক্রিয়াটা বুঝতে হবে, বিসি অংশে আমাদের যদি এবি অংশে কাজ বলতো তাহলে কিন্তু আমার এই সূত্রটা হইতো না, এই তখন সমষ্ণ প্রক্রিয়া হইতো, তখন কিন্তু কাজ বের করতে এই সূত্র দিয়ে যে এন আর টি লন ভি2 বাই ভিওন, এই সূত্র দিয়ে করতে হইতো। ঠিক আছে, বা আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এন আর টি লন টি1 বাই পি2, এটা দিয়েও করা যায়, যেটা আমাদের ডেটা দেওয়া থাকতো সেটা দিয়ে করতাম। বাট এটাতে এইখানে সেটা হচ্ছে না বিকজ রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা দিয়ে কাজ করতে হবে। তো আমরা কাজটা বের করে ফেলি। তো আশা করি বুঝতে পারছো সূত্রের ব্যাপারটা, এরকম বুঝে বুঝে করতে হবে তোমাকে। তাহলে দেখবা যে তুমি যদি এরকম বুঝে বুঝে বেশ কয়েকটা প্রশ্ন সলভ করতে পারো প্রিভিয়াস কোশ্চেন গুলো, তুমি দেখবা যে অটোমেটিক্যালি পারতেছো বাকিগুলো। বাট আমরা যেটা করি, বোর্ড প্রশ্নগুলো সমাধান করি ঠিকই আছে, কিন্তু এতটা ডিপলি বোঝার চেষ্টা করি না, একটু বুঝে করতে হবে। তো যাই হোক আমরা এখন ওয়ার্কটা বের করে ফেলি। দেখো তো আমাদের গ নম্বর প্রশ্ন, ওয়ার্কটা বের করে ফেলি। গ নম্বর, ওকে, আমার কলমটা নতুন, কালিটা একটু কম দিচ্ছে। আচ্ছা ওকে, তো আমরা লিখি যে বিসি
অংশে কৃত কাজ ওকে W ইজ ইকুয়াল টু, আমি একটু এই সাইড থেকে লিখি, W ইজ ইকুয়াল টু NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস কি T2। এখানে আমি সাইডে সবকিছু একটু লিখে নেই যে এখানে কি কি হবে। এখানে দেখো N ইকুয়াল টু কত, 1 মোল ওকে। তারপরে আর কত দেয়া আছে দেখো, আর হচ্ছে 8.316 জুল পার কেলভিন পার মোল। তারপরে এখানে গামার ভ্যালুটা কত দেওয়া আছে, গামার ভ্যালু দেওয়া আছে 1.4, এটার কোনো একক নেই। আর টি1 কত দেওয়া আছে দেখো, টি1 আছে হচ্ছে 450 কেলভিন, 450 কেলভিন দেওয়া আছে। আর টি2 দেওয়া আছে হচ্ছে তোমার হলো 341 কেলভিন। আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট, তো আমরা এখানে সব ভ্যালু বসাই, 1 ইন্টু এন এর মান 1, 8.316 ডিভাইডেড বাই 1.4 মাইনাস 1 ইন্টু কত, তোমার টি1 এর মান হচ্ছে 450 মাইনাস 341। তো আলটিমেটলি এখানে আমরা দেখি একটু যে কত আসে ক্যালকুলেটর দিয়ে, যে এখানে মানটা আসে তোমার জি অন ইন্টু 0.5 তারপরে ভাগ এটা। তো আলটিমেটলি আমাদের মানটা আসবে হচ্ছে এখানে 2264 কত আসলো আমাদের, তোমার হচ্ছে যে 47 জুল, 47 জুল। এইটা হচ্ছে আমাদের আনসার আসতেছে। তো এইটা হচ্ছে আমাদের এখানে কৃতকাজের আনসার। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আমরা চলে যাব এখন পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সমাধান করব। ওকে, তো আমি এটা ক্লিন করে দিচ্ছি একটু, যেহেতু আমার জায়গা কম, এইখানে ক্লিন করে আমি পরবর্তী প্রশ্নটা সমাধান করে ফেলি। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। ঘ নাম্বার প্রশ্নটা দেখো, এই ঘ নাম্বার প্রশ্নটাতে কি বলা হয়েছে, ঘ নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে যে চিত্রে এবি ও সিডি অংশে, অর্থাৎ এই যে এবি সমষ্ণ সম্প্রসারণ আর সিডি হচ্ছে সমষ্ণ সংকোচন, এই দুইটা ধাপে এনট্রপির পরিবর্তন তোমার হচ্ছে যে একই হবে নাকি ভিন্ন হবে এটা দেখাইতে বলছে, একই হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো তোমরা যারা এনট্রপি, যারা প্রশ্ন সমাধান দেখতেছো, তারা নিশ্চয়ই এখন এই থিওরিক্যাল ক্লাসগুলো পারো। তারপরে আমি একটু দেখাচ্ছি যে এনট্রপির পরিবর্তনের সূত্র কিন্তু আমরা এনট্রপির পরিবর্তনকে ডিএস দিয়ে প্রকাশ করি। তো ডিএস ইকুয়াল টু কিন্তু সূত্র, মেইন সূত্র যেটা, সেটা হচ্ছে কিউ বাই টি। আরো সূত্র আছে, যেমন এটা দিয়েও আমি এনট্রপির পরিবর্তন বের করতে পারি, সেটা হচ্ছে এম এল বাই টি। আর এটাও দিয়েও বের করতে পারি আমরা এম এস ডেল থিটা, সরি এম এস লন টি2 বাই টি1, এটা দিয়েও কিন্তু আমরা বের করতে পারি। কিন্তু কখন কোনটা ইউজ করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে। এটা করি আমরা হচ্ছে দেখো, এটা করি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা করি কি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রেই করি, এটা করি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। মানে অন্য সমষ্ণ প্রক্রিয়া, যেহেতু আমার এবি অংশটাও সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ সম্প্রসারণ, আবার সিডি অংশটাও কিন্তু সমষ্ণ সংকোচন, তো সেই ক্ষেত্রে আমার এটা হবে না, কারণ সমষ্ণ প্রক্রিয়া এটা দিয়ে করা যাবে না। যখন তাপমাত্রা সমষ্ণ প্রক্রিয়া, তো মানে তো তাপমাত্রা পরিবর্তন হবে না, সো যখন তাপমাত্রা চেঞ্জ হবে না তখন কিন্তু এটা দিয়ে করা যাবে না এনট্রপির পরিবর্তনটা। তো এটা আগেই বাদ। এখন বাকি থাকে এই দুইটার যে কোনো একটা দিয়ে করা যেতে পারে, কারণ এই দুইটাই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এখানে কিন্তু আমার এমটা হচ্ছে ওই গ্যাসটার ভর, যে গ্যাসটাকে সংকোচন প্রসারণ করতেছি, গ্যাসটাকে যে আমি এক তাপমাত্রা থেকে আরেক মানে তাপ দিচ্ছি যাকে, তার ভর হচ্ছে এম। তো ভরটা কিন্তু এখানে কোথাও নেই, সো আমি এটাকে অ্যাভয়েড করতেছি, এটা করব না, আমি এইটা দিয়ে করব। যেহেতু আমার এখন তুমি বলবা কিউ কই, এখানে তো গৃহীত তাপ, মানে এই যে আমি যে এর থেকে বিতে গেলাম, গ্যাসটাকে প্রসারিত করলাম না, প্রসারিত করার জন্য গ্যাসকে কিন্তু আমার তাপ দেওয়া লাগছে। একটা গ্যাসকে যখন তুমি তাপ দিবা তখন সে প্রসারিত হবে, আবার তাপ যখন বের করে নিয়ে আসবা তখন কিন্তু গ্যাসটা সংকুচিত হবে। তো এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে আমার যে গ্যাস দেওয়া লাগছে, এখানে যে তাপটা দেওয়া লাগছে, সেই তাপটা গৃহীত তাপ, এটাকে বলি আমরা গৃহীত তাপ। এটা কিন্তু নাই প্রশ্নে, তাই না? তো এই কিউটা হচ্ছে গৃহীত তাপ, এটা নাই। তো আমাকে ওইটা আমি নাই, কিন্তু আমি বের করে নিতে পারবো, কিন্তু ভর বের করা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে, দ্যাটস আমি এটা যাচ্ছি না। আবার এইখানে সি থেকে যখন ডিতে আসবো তখন কিন্তু তাপ বর্জিত হবে, এই বর্জিত তাপটাও কিন্তু কিউ, এটাকে বলি আমরা, এই গৃহীত তাপটাকে বলি কিউ1, আর এই বর্জিত তাপটাকে বলি কিউ2। তো কিউ1 কিউ2 কোনোটাই নাই। তো আমাদের এই সূত্র দিয়ে যদি করি, দেখো এইখানে যখন এখানে গৃহীত তাপ হচ্ছে কিউ1 আর তাপমাত্রা হচ্ছে টি1, তার মানে এখানে আমার এনট্রপির পরিবর্তনের সূত্রটা আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে কিউ1 বাই টি1। আর এই ধাপটাতে যেহেতু বর্জিত হচ্ছে তাপটা, তো সেই ক্ষেত্রে ডিএস, আর মনে রাখবা তাপ গ্রহণের ক্ষেত্রে এনট্রপিটা পজিটিভ হয়, আর বর্জনের ক্ষেত্রে এনট্রপিটা নেগেটিভ হয়।
তার মানে এটা যেহেতু সি থেকে ডিতে আসতেছে, তাপ তোমার সংকুচিত হচ্ছে, তার মানে তাপ বর্জিত হবে, সেই ক্ষেত্রে একটা মাইনাস নিব আমরা। আর এই ক্ষেত্রে কত তাপ ধরছি আমরা? কিউ টু বাই তাপমাত্রা হচ্ছে টি2। এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা দুই ধাপে এই এবি এবং সিডি অংশে আবার এন্ট্রপির চেঞ্জটা বের করতে পারবো। এখন আমরা ক্যালকুলেশন করে দেখবো যে সমান হয় কিনা। ক্যালকুলেশন করতে যাওয়ার আগে আগে কিন্তু আমার টি1 আর টি2 কিন্তু প্রশ্নে আছে অলরেডি, কিন্তু কিউ1 অর্থাৎ এই এবি ধাপে গৃহীত তাপ আর তোমার হচ্ছে যে সিডি ধাপে বর্জিত তাপ কিউ2, এটা কিন্তু প্রশ্নে নেই। আমরা এই দুইটা আগে বের করে নিতে হবে। তো এই দুইটা আমি কেমনে বের করবো? দেখো এখানে সুন্দর একটা লজিক আছে, আমি একটু ক্লিন করে দিচ্ছি। সেটা হচ্ছে মনে রাখবা যে এই গৃহীত তাপ বর্জিত তাপ তোমার 9-10 কিন্তু আবার এটা শিখে আসছে যে কিউ ইজ ইকুয়াল টু কি এম এস ডেল থিটা। এখন এইটা দিয়ে করা যাবে না, এখানে এখানে এটা দিয়ে করা যাবে না। কারণ কি, ওই যে আগে আমি তো এই সূত্রটা কেন ইউজ করলাম না, ডিএস এর সূত্রটা, এই সূত্রটা কেন ইউজ করলাম না? দেখো তো এম এল বাই টি, কারণ গ্যাসের ভর নাই। এখানেও কিন্তু এম হচ্ছে ওই গ্যাসটার ভর ভর তো এটা দিয়েও করা যাবে না। বা এখানে গ্যাসের এই যে এইটা আছে কিউ ইজ ইকুয়াল টু এম সিপি ডিটি বা ডেল থিটা, আবার এটা হইতে পারে এম সিভি ডেল টি, এরকম সূত্র আছে, বাট একটাও করবো না কারণ আমাদের কিন্তু গ্যাসের ভরটা নাই। সো এখান থেকে আমার গৃহীত বর্জিত তাপ বের করা যাচ্ছে না, থাকলে করতাম। এই জন্য আমরা একটা লজিক খাটাবো, মনে রাখবা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে গৃহীত তাপ গৃহীত বা বর্জিত তাপ এটা হচ্ছে কৃত কাজের সমান। ঠিক আছে, সমান। এটা একটু মনে রাখবে, এটা মনে রাখলে কিন্তু আমরা, অর্থাৎ আমরা গৃহীত বা বর্জিত তাপ আগের সূত্রগুলো দিয়ে বের করতে পারবো না। কিউ যেটা লিখলাম যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা বা কিউ ইকুয়াল টু এম সিবি ডিটি ডেল থিটা এম সিপি ডেল থিটা, এগুলা দিয়ে বের করা যাবে না বিকজ এমটা নাই। তো এখন তাহলে গৃহীত তাপ তোমার লাগবে, বর্জিত তাপ তোমার লাগবে, না হলে তো আমি তোমার হচ্ছে যে কিউ বের করতে পারবো না, কিউ না বললে আমি এন্ট্রপি বের করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি কি করলাম, আমি এই লজিকটা খাটাবো যে গৃহীত তাপ বর্জিত তাপ কৃত কাজের সমান। এখন তুমি বলবা যে হ্যাঁ কৃত কাজ তো আমি কিছুক্ষণ আগে বের করছি ঘ নাম্বারে, ওই কৃত কাজটা কিন্তু আমি বিসিতে বের করছিলাম, বিসিতে তো না, হবে না, আমার লাগবে এবিতে অংশে কাজ লাগবে, এবি অংশে লাগবে আর সিডি অংশে কৃত কাজ লাগবে, এই দুইটা কাজ লাগবে। তো এই দুইটা ক্ষেত্রে কাজ বের করলে আমি কিন্তু গৃহীত আর বর্জিত তাপ পেয়ে যাবো। আমি যদি এবি অংশের কাজ বের করি তাহলে এবি অংশের গৃহীত তাপটা কিউ1 পেয়ে যাব, আর সিডি অংশের বর্জিত তাপ পেয়ে যাব যদি সিডি অংশে কাজ বের করি। তো এই দুইটা কাজ আমাকে আগে বের করতে হবে। ওকে, তো প্রথমে আমরা এখন ম্যাথটা শুরু করে যাই। আশা করি বেসিক বিষয়টা বুঝছো। তো ফাইনালি দাঁড়াইলো আমার এবি অংশে যদি কাজ বের করে ফেলতে পারি সেটা হবে কিউ1। ওই কিউ1 থাকলে পরে ডিএস ইজ ইকুয়াল টু কিউ1 বাই টি1 দিয়ে আমি এন্ট্রপিটা বের করে ফেলতে পারবো। তো আমি প্রথমে এবি অংশে কৃত কাজ বের করি। এবি অংশে কৃত কাজ, তো এটাকে আমি ডাব্লিউ এবি নাম দিলাম। ডাব্লিউ এবি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ1, আমি আগেই বলছি যে এই অংশে কৃত কাজটাই হবে কিউ1। কিউ1 ইজ ইকুয়াল টু সূত্রটা কি হবে কৃত কাজের, আমরা জানি, কিছুক্ষণ আগেই তোমাকে আমি সমস্ত প্রক্রিয়ার সূত্রটা দেখাইছি কৃত কাজের, সেটা হচ্ছে কি এন আর টি লন ভি2 বাই ভি1। তো এখানে কিন্তু দেখো এন অন মোল আছে অন, ইন্টু আর কিন্তু 8.316, টি হচ্ছে কত, টি হচ্ছে আমার তাপমাত্রা হচ্ছে 450, ইন্টু লন ভি2 ভ্যালু হচ্ছে কত, দেখো এই যে আমি আসতেছি কই এ থেকে বিতে, তো বিতে আয়তন আছে, দেখো এই যে আয়তনটা আছে 100 দেয়া আছে আয়তন। আর মানে যেখান থেকে আসলাম সেটা ভি1, আর যেখানে আসলাম সেটা হচ্ছে ভি2। তো আমি আসলাম বিতে, দ্যাটস ওয়াই ভি2 হচ্ছে 100, আর আসলাম কই থেকে, এ থেকে, তার মানে এটা হচ্ছে 50। তো এইখানে করলে আমি ওয়ার্কটা পেয়ে যাব। দেখো ওয়ার্কটা কত পাচ্ছি আমি এখানে, ওয়ার্কটা পাচ্ছি হচ্ছে আমি তোমার এখানে ওয়ার্কটা পাইলাম হচ্ছে তোমার টোটাল, আমি একটু হিসাব করে দেই। দেখো যে তোমার লন হচ্ছে তোমার 100 বাই, অর্থাৎ এখানে কিন্তু 2 আসবে, তো আমি একদম লন 2 নেই, এই যে এখানে 100/52 আসবে, তো লন 2 এটাকে গুণ করব আমি হচ্ছে 450 দিয়ে, তারপরে হচ্ছে তোমার হলো 8.316, এটা দিয়ে গুণ করবো। তো এখানে আস্তে আস্তে হচ্ছে আমার দেখো 2593.89, 2593.89 জুল পার জুল, এত জুল ওয়ার্ক আসতেছে। তো এইটাই কিন্তু আমার কিউ1। তো এখন আমি কিন্তু এনট্রপি, আমার এই এবি অংশে এনট্রপি বের করি। এবি অংশে এনট্রপির পরিবর্তন। তো এবি অংশের যেহেতু আমি কৃত কাজ বারে কিউ1 পেয়ে গেছি, তো আমার পরিবর্তনটা হবে ডিএসএবি, বা তুমি অন ধরতে পারতা অ্যাজ ইউ উইশ। তো ডিএসএবি ধরলাম আমি, ডিএসএবি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ1 বাই টি1। তো কিউ1 হচ্ছে 2500
89 পয়েন্ট, এখানে কত আছে 2593.89 ভাগ হচ্ছে যে টি অনের মান কত 450। তো 450 এখানে যদি আমরা এটাকে ভাগ করি, ভাগ করলাম হচ্ছে 450 দিয়ে, তাহলে এখানে আসতেছে 5.76, এটা আসতেছে 5.76। এটার একক দেখো, একক হচ্ছে জুল পার কেলভিন, এই যে উপরে হচ্ছে জুল আর নিচে হচ্ছে কেলভিন, তার মানে আমরা কিন্তু এবি অংশের এনট্রপির পরিবর্তনটা পেয়ে গেলাম। ঠিক এখন আমি যেটা করব, আবার সিডি অংশের এনট্রপির পরিবর্তনটা বের করব। সেই ক্ষেত্রেও আমাকে আগে সিডি অংশের কৃত কাজটা বের করলে আমি কিন্তু ওই ক্ষেত্রে বর্জিত তাপটা পেয়ে যাব। তো আগে বর্জিত তাপ বের করব। তো আমি একটু উপরে মুছে দিচ্ছি, আবার মুছে লিখবো যে এবার সিডি অংশের কৃত কাজ। সিডি অংশে কৃত কাজ এটা হবে হচ্ছে WCD ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু আমার হবে কত, যে এটাও কিন্তু সমষ্ণ সংকোচন, তো এটার ক্ষেত্রেও কি হবে nRT ln V2 বাই V1। তো এবার কি হবে, n হচ্ছে 18.316 ইন্টু তাপমাত্রা হচ্ছে কত, এই ক্ষেত্রে তাপমাত্রা 341 এবং লন দেখো V2 এবার কত, আমি আসলাম সি থেকে ডিতে হচ্ছে তাপ আয়তন আছে 100 ডিভাইডেড বাই কত, আর এখানে আছে 200, এখানে কিন্তু আছে আয়তন 200, সি থেকে যেটা আসছে ওটার আয়তন হবে V1। সো এখানে ক্যালকুলেশন যদি করি আমার কিন্তু এখানে হাফ হবে, এখানে হবে হাফ, ঠিক আছে, এখানে হাফ হবে। ওকে, তো আমি যদি এখানে লন হাফ নেই, লন 0.5 নিলাম, দেন হচ্ছে এইটাকে গুণ করব হচ্ছে আমি 341 দিয়ে, 341 গুণন হচ্ছে 8.316। সো এটা আসতেছে দেখো, এইখানে আসতেছে আমার হচ্ছে মাইনাস তোমার হচ্ছে যে 19.59 এত জুল, এটা হচ্ছে আমাদের তাপ আসলো এখানে, তার মানে গৃহীত তাপ বা কৃত কাজ এটা পাইলাম। এখন এখানে আমি দেখো একইভাবে এখানে আমি সিডি অংশে এনট্রপিটা বের করব। সিডি অংশে এনট্রপির পরিমাণটা হবে তখন কি ডিএসসিডি সিডি, এখানে কি হবে দেখো, তাহলে যে Q2 এখানে হচ্ছে Q2 ডিভাইডেড বাই T2, তো Q2 এর মান হচ্ছে মাইনাস 19.59 ডিভাইডেড বাই T2 হচ্ছে 341। তো আমার এই ভ্যালুটাকে আমরা 341 দিয়ে ভাগ করব, ভাগ হচ্ছে 341, কত আসে দেখো, একইভাবে এখানে আসতেছে মাইনাস 5.76 জুল পার কেলভিন। সো এই দেখো আমার কিন্তু এবি অংশে যে এনট্রপি আসছিল, সিডি অংশে কিন্তু এনট্রপি সেমই আসছে, কিন্তু ওইটা আসছিল পজিটিভ, এটা আসছে নেগেটিভ। তাহলে আমরা লিখবো কি, এখানে আমাদের বলছিল যে এবি অংশে ও সিডি অংশে এনট্রপির পরিবর্তন একই হবে কিনা, একই হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো ফাইনালি আমরা যেটা লিখবো এইভাবে লিখে দিব যে সুতরাং এবি এবং সিডি অংশে এনট্রপির পরিবর্তন একই কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পারছো। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট সেকশন তো আছেই, কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।